রাজপথে একটা বিরোধী দল থাকবে, সংসদে একটা বিরোধী দল থাকবে। আমি চাই যে এই দেশের গণতন্ত্রটা টেকসই হোক, মজবুত হোক। সেটার জন্য সরকার যতটা জবাবদিহিতার মধ্যে থাকবে ততটা দেশের গণতন্ত্র কিন্তু মুক্তি সংসদের পাবে। যে বিরোধী দল আছে মানে তারা বলছেন যে তাদের প্রতি আশাভঙ্গ হয়েছেন, মানে তাদের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়নটা জানতে চাই। তাদের পারফরমেন্স দেখেন, তারা চেষ্টা করে। হুম। সবচেয়ে আমার একটা জিনিস তাদের ভালো লাগে, তারা যেটা না বুঝে সেটা তারা ওয়েট করে বোঝার জন্য। তারা যে কোনো কারণে হইচই বাঁধায় না। কারণ এটা তো সত্যি যে ম্যাক্সিমাম এখানে নতুন এসেছে, সব দলেরই, সরকারি দলেরই নতুন এমপি বেশি। তো সেইখানে তাদের এই অনেক দিনের গ্যাপ, যারা পুরানো ছিল তাদেরও অনেক দিনের গ্যাপ। আমি নিজে যেমন, আমি তো মনে হয় 12-14 বছর পরে, 14 সালের পরে 13 সাল পর্যন্ত, তারপরে 23-13 বছর পরে আমি গেলাম। সো সেইখানে একরকম ছিল, সেই সময়ের আওয়ামী লীগের বিরোধী দল একরকম ছিলাম, এখন একরকম। তো সবার মিলে একটা এখানে ওরিয়েন্টেশন পিরিয়ডও চলছে। সেইখানে জামাত বিরোধী দল হিসেবে যেটা না বুঝে সেটা নিয়ে তারা বাড়াবাড়ি করে না। লাইক আপনার ইয়ার দিন, বাজেট পেশের দিন, সেখানে তারা একদম নিশ্চুপ ছিল, পজিটিভও না নেগেটিভও না, তারা ডেপ করে শুনছিল। ওইখানে কোনো সমস্যা হয় না। সমস্যা যেটা হয়েছে বাইরে, তারা আওয়ামী লীগের মতো আগে আওয়ামী লীগ বিএনপি যারাই থাকুক আগের দিনই একটা ব্যানার বানিয়ে রাখতো, মানি না, মানবো না এই বাজেট, এরকম স্টাইলের ওনারাও একটা মিছিল করেছে বাইতুল মোকাররমের গেট থেকে। তো এইটা ছাড়া আমার কাছে মনে হয়েছে যে তারা শিখছে। কিন্তু তারা যেটা বলে তারা স্ট্রংলি বলে এবং তাদের মধ্যে একটা সনাতনী ভাব আছে, যেটা নিয়ে তারা লড়তে চায়। পৃথিবী উচ্ছনে যাক, দেশে তেল না থাকুক, দেশে হামে মানুষ মারা যায়, একদম সব মানুষ মারা যায়, তাদের তাতে কিচ্ছু আসে যায় না। তারা যেটা নিয়ে লড়তে চায় ওইটা নিয়েই তারা লড়তে থাকে। এবং 4 মাস না যেতে, 3 মাস না যেতে বলে এই সরকারকে যে কোনো দিন ফেলে দেওয়া হবে। এগুলো হলো গতানুগতিক অগণতান্ত্রিক কথা। আমরা চাই গণতান্ত্রিক কথা হবে, গণতান্ত্রিকভাবে তারা, যেমন আপনি খেয়াল করেন সংসদে তারা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালেই কিন্তু তাদের টাইম দেওয়া হয়। কখনো সংসদের স্পিকার কিন্তু তাদেরকে নিরাশ করে না। এবং সরকার দলীয় এমপিকে যদি 6 মিনিট দেওয়া হয়, তাদেরকে কিন্তু 5 মিনিট দেওয়া হয় মিনিমাম, কখনো 6 মিনিট 7 মিনিটও তাদের দেওয়া হয়। তো এই যে গণতান্ত্রিক ওয়েটা ধরে রাখা, মানে স্পিকার ডেপুটি স্পিকার দুজনই, এটার জন্য তো সরকারেরও একটা আন্তরিকতা থাকে। সরকার না চাইলে তো তারা পারতো না, সরকারও চায়, সরকারের আন্তরিকতা আছে। সেখানে আমি মনে করি যে রাজপথে আরেকটা বিরোধী দল হলে মন্দ হয় না। আর এই দলগুলো তো নতুন না, দলগুলো অনেক আগে থেকেই ছিল। তারা হতে পারে সংসদে আসতে পারে নাই, কিন্তু তারা তো দলে আছে। জি রাসেল ভাই, গত কালকেই আমার শোতে এনসিপির একজন নেত্রী এসেছিলেন। তিনি বলছেন যে সংসদে জামাতের পারফরমেন্স নিয়ে তিনি অনেকটা হতাশ হয়েছেন, কারণ তার মতে জামায়াত বিরোধিতার নামে বিরোধিতা করছে, বাট অনেকটা কম্প্রোমাইজড। কিন্তু বিরোধী দল বলতে এনসিপির যে কজন আছেন তারাই মূলত বিরোধী দলের ভূমিকাটা সোচ্চারভাবে পালন করছেন। আর যে ইস্যুগুলো আছে সরকারের বিরুদ্ধে কথা বলা যায়, মুভমেন্ট করা যায়, সেটিকে আপনারা ক্যাপিটালাইজ করতে পারছেন না, বিরোধী দল ক্যাপিটালাইজ করতে পারছে না। মোট কথা হচ্ছে যে বিরোধী দলের পারফরমেন্সে তিনি সন্তুষ্ট না, এবং ঠিক একই কারণে আরেকটা বিরোধী জোট রাজপথে তৈরির একটা প্রচেষ্টা দেখছি আমরা। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার 2 জন সহ প্যানেলিস্ট, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে, এবং সময় টিভির দর্শক যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে, মানে আমরা বিরোধী দল, এখন যে বিরোধী দলকে দেখতে পাচ্ছি, আমরা তো আসলে এই স্বাধীনতার পরবর্তীতে যতগুলো বিরোধী দল দেখেছি, মানে আমরা বিরোধী দল বলতে যেটা বুঝি আর কি, আমরা বিরোধী দল বলতে বুঝি হচ্ছে বিরোধী দল মানে তার কাজ কি হবে? তার কাজ হবে হরতাল রাখতে হবে, তার কাজ হবে অবরোধ রাখতে হবে, তার কাজ হচ্ছে হুটহাট করে ভাঙচুর করতে হবে, গাড়িতে আগুন লাগাইতে হবে, সরকারকে প্রতিদিন করে পুলিশকে রাজপথে থাকতে হবে। মানে আমরা এতদিন পর্যন্ত এই বিরোধী দলে অভ্যস্ত। যেমন আপনি দেখেন গণ অভ্যুত্থান 2বার হয়েছে, 91 গণ অভ্যুত্থান, 24 গণ অভ্যুত্থান, 2বারই কিন্তু বিএনপি ক্ষমতা আসে। প্রথম গণ অভ্যুত্থানের বিরোধী দল ছিল শেখ হাসিনা মানে আওয়ামী লীগ, আর এবারের গণ অভ্যুত্থানের বিরোধী দল হচ্ছে জামাত এবং এনসিপি। তাহলে ওই গণ অভ্যুত্থান প্রথম দিনে শেখ হাসিনা বলেছিলেন যে আমরা বিরোধী দলকে একদিনও শান্তি, সরকারি দলকে একদিনও শান্তি থাকতে দিব না, 286 দিন হরতাল দিয়েছিল। এখন কথা হচ্ছে আমরা তো ওই বিরোধী দল থেকে অভ্যস্ত যে হরতাল লাগবে, অবরোধ লাগবে, কিন্তু এখন তো এই যে জামাত এনসিপি বিরোধী দল তারা তো ডাকছে না। ওই আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দিই, একটা গল্প বলি আপনাকে। একটা এলাকায় তারা হচ্ছে পচা ঘি খায়, একটা দোকান, সে এই দোকান থেকে সবাই ঘি কিনে, সে পচা ঘি খায়।
তো পচা ঘি খেতে খেতে তারা অভ্যস্ত, তার কোনো সমস্যা নেই। হঠাৎ করে তার বাবা মারা গেছে, যিনি বিক্রি করতেন তিনি মারা গেছে, তার ছেলে দেখলো যে এটা পচা ঘি, তিনি ভালো ঘি বিক্রি করা শুরু করলেন। পরে দেখা হলো ওই গ্রামের সবাই অসুস্থ হয়ে গেল এই ভালো ঘি খেয়ে। সবাই বলে যে এই তুমি পচা ঘি বিক্রি করো, তোমার বাবা তো ভালো ঘি বিক্রি করতো। সেগুলো দেখেন আমি ভালো ঘি বিক্রি করি, আমার বাবা এর আগে খারাপ ঘি বিক্রি করতো। তখন সবাই বলে ভাইরা আমরা তো ভেবেছিলাম যে তোমার বাবা ভালো ঘি বিক্রি করে আর তোমার ভালো ঘি খেয়ে আমরা তো অসুস্থ হয়ে গেলাম। তার মানে আমাদের কাছে এতদিন পর্যন্ত বিরোধী দল মানি ছিল ওইটা হরতাল ডাকবে, কারণ এখনো পর্যন্ত যে আপা একটু আগে বললেন, যে আপা বললেন যে বিরোধী দল ফেলে দিবে ক্ষমতা থেকে, কিন্তু বিরোধী দল এখনো পর্যন্ত কোনো হরতাল ডেকেছে? আপনি যে গণ অভ্যুত্থানের উপর নির্ভর করে এই দেশের কিন্তু এবারে গণ অভ্যুত্থান হয়েছে, এবারে বিপ্লব বলেন গণ অভ্যুত্থান বলেন, এটা কিন্তু শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য হয় নাই, শাসন পরিবর্তনের জন্য হয়েছে। আমাদের ছাত্ররা আন্দোলনে বলেছেন যে আমরা রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, আমরা রাষ্ট্র সংস্কার চাই। কিন্তু আপনি বলেন 24-এর এই যে এবারে নির্বাচনের পরবর্তীতে শাসনের পরিবর্তন কিছু হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানে মেনশনেবল যতগুলো আমরা সংস্কার চেয়েছিলাম, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো চেয়েছিলাম, এই শাসনের পরিবর্তনটা হয়েছে কিনা? আমরা তো সেই যে আগের আপনি দেখেন আগে সবকিছু গোপালগঞ্জ কেন্দ্রিক হতো, আর এখন আমরা দেখতে পাচ্ছি শুধু বগুড়া না, শিবগঞ্জ কেন্দ্রিক হচ্ছে। ওনার 3 জন ছেলের নামে উনি ইউনিয়নের নাম দিচ্ছেন। উনি একটা পাইলট বিদ্যালয় স্কুল, একটা বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়টা ওনার নামে শাহ আলী, ওনার নামে উনি পাইলট বিদ্যালয় নাম দিয়ে দিলেন। আমার কাছে মনে হয় মানে এটাকে আলেগড় এমন হয়ে যাবে, শিবগঞ্জে উনি আলেগড় মানে আলে মানে উনি গড় মানে শিবগঞ্জে আলেগড় নাম দিয়ে দিয়ে কিনা কিছুদিন আমরা অবাক হব না। তার মানে এই যে আগে যে ব্যক্তির এই জিনিসগুলো হতো, এবং কি বরাদ্দের ক্ষেত্রে যদি আপনি দেখেন 100টা উপজেলা তারা কোনো বরাদ্দ পায় নাই, অথচ সেখানে উনি প্রতিমন্ত্রী, ওনার যে বরাদ্দ, এবং কি প্রধানমন্ত্রীর উপজেলা থেকেও তার উপজেলা বরাদ্দ বেশি, এবং এই বরাদ্দের কাজগুলো কাই করছেন ওনার ছেলের একটা ঠিকাদার কোম্পানি আছে, সেখানে পায় উনি 53% কাজ দিয়ে দিলেন সেখানে। তার মানে এই যে শাসনের পরিবর্তন আমরা চেয়েছিলাম, আমরা তো শাসকের পরিবর্তন চাইনি। ছাত্ররা যে 1-1.5 হাজার জীবন দিয়েছে, 20-30 হাজার করেছে, আমরা তো শাসকের পরিবর্তনটা তো আমরা পাইনি। আমরা শাসকের পরিবর্তন পেয়েছি, শাসনের পরিবর্তন পাই। আপনার কাছে আবার আসবো সাইদ খান ভাই, রাজপথে আরেকটা বিরোধী দল হলে ইতিবাচক ভাবেই দেখছেন মনিয়াপা, কিন্তু যারা আরেকটা বিরোধী দল হওয়ার চেষ্টা করছেন রাজপথে, তারা তো একসময় বিএনপির সঙ্গেই ছিলেন, যুগপৎ আন্দোলনে ছিলেন। তাহলে মানুষের মধ্যে প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে এটি আবার বিএনপির কোনো প্ল্যান কিনা। আপনাকে ধন্যবাদ, এবং আমার 2 জন সহ আলোচক মনিয়াপা এবং ব্যারিস্টার রাসেল এবং দর্শক যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি যে প্রশ্নটি করলেন যে এটি বিএনপির কোনো হাত আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা বা মনে হতে পারে নেপথ্যে কোনো সহযোগিতা আছে কিনা, আসলে দেখুন, একটি ফুটবল ম্যাচ যদি অনুষ্ঠিত হতে হয় তাহলে 2টা টিম প্রয়োজন, এবং ওই খেলাটি কেমন হবে এটা নির্ভর করে 2টা টিমের সক্ষমতার উপরে। এখন ধরুন আর্জেন্টিনার সাথে যদি আরামবাগ ক্লাব খেলে, কে জিতবে জানেন? আরামবাগ ক্লাব। কারণ আরামবাগ ক্লাব কিন্তু ফুটবল খেলবে না, ও আর্জেন্টাইন প্লেয়ারদের হাঁটু ভাঙার চেষ্টা করবে, সো দ্যাট আরামবাগ জিতে যাবে, কিন্তু আর্জেন্টিনা ফুটবল খেলতে পারবে না। এখন সংসদে 2টি পার্টি আছে, 2টি দল, একটি ক্ষমতাসীন দল, একটি অপোজিশনে আছে। তো আমার কথা হচ্ছে যে অপোজিশন কতটুকু পলিটিক্যাল, তাদের অ্যাপ্রোচ, তাদের অ্যাক্টিভিটিস কতটুকু পলিটিক্যাল, বা তারা কতটুকু ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টি, এটা কিন্তু আমাদের যথেষ্ট কনফিউশন আছে। তারা সব সময় কারো না কারো লেজ হয়েছে, কখনোই মাথা হতে পারেনি। আমাদের জন্য এটা দুর্ভাগ্য যে কাকতালীয়ভাবে তারা মাথা হয়ে গেছে। এই কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা জানে না যে মাথাটা কি করে ইউজ করতে হয়। এটি একটি কারণ, যেই কারণে প্রকৃত গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় বা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, সেখানে ক্ষমতাকে প্রশ্ন করবার জন্য রাষ্ট্রযন্ত্রে যারা থাকে তাদেরকে চাপে রাখবার জন্য, জনগণের অধিকার আদায় করবার জন্য শক্তিশালী একটি বিরোধী দল অবশ্যই সংসদে থাকতে হয়, যেটির বেশ শূন্যতা এনসিপি নেতারা দেখছেন বা অনেকেই নাগরিক সমাজ হিসেবে আমরাও দেখছি। এখানে আরেকটি বিষয় আমরা হয়তো খেয়াল করিনি, এই বাজেট অধিবেশনেই সংসদে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটি কথা বলেছেন, আমি ওই দিন থেকেই চিন্তিত, আমার কপালে ভাঁজ পড়েছে। সেটি হচ্ছে, তিনি বলেছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় তাহলে 96-এর পরিণতি ভোগ করতে হবে। তার মানে 96-তে কি হয়েছিল? 91-তে যখন বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে, তখন কিন্তু এই জামাত ওই সরকারটির লেজ হিসেবে ছিল। তারা হচ্ছে কি নিজের স্বার্থের কারণে 96-এ গিয়ে কিন্তু আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে
রাষ্ট্রকে একটা বেকায়দায় ফেলে দিয়েছিল না, যে কারণে আমাদের সংসদে একটা স্বল্প মেয়াদী সংসদ পর্যন্ত বেগম জিয়াকে করতে হয়েছিল। আবার এই 2026-এ যখন জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা বলেন 96-এর পরিণতি, তার মানে কি আওয়ামী লীগের সাথে তলে তলে কিছু হয়ে গেছে, ষড়যন্ত্রের পার্ট হয়ে গেছে তারা দুইটা, যেই কারণে দেশের গণতন্ত্র, সুষ্ঠু ধারার রাজনীতি এবং সংসদকে কার্যকর রাখবার জন্য এবং সরকারের কাছে আসলেই সরকারকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসবার জন্য আমি মনে করি শক্তিশালী একটি বিরোধী দল না হোক একটি প্ল্যাটফর্ম দরকার, যেটি এই আপনি যেটি বললেন না যে বিএনপির যুগপথের সাথে যারা ছিল তারা তো দেশপ্রেমিক, সুতরাং এই দেশকে সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে রাখতে একটি জবাবদিহি প্ল্যাটফর্ম দরকার। সেই জায়গা থেকে এই ধরনের প্ল্যাটফর্মকে আমি মনে করি এটি শুধুমাত্র সরকার ফেলে দেওয়ার জন্য, সরকারকে জবাবদিহিতা করবার জন্য এরকম একটি প্ল্যাটফর্ম অনেক বেশি জরুরি, যেটিতে জামাত ইসলাম সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা এখন মাইনাজে চলে গেছে। দেখুন, তারা সংসদে আলোচনা করে কি কোন জায়গায় পর্দা দিতে হবে, কোন জায়গায় ওয়াশিং মেশিন দিতে হবে। আরে ভাই, এটা জাতির কি দরকার? আপনারা বারবার বলেন সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন তৈরি করা, তো আইন তৈরি করতে আপনার ওয়াশিং মেশিন লাগবে কেন? আর এটি সংসদে আলোচনা করতে হবে কেন? এটি আপনারা অফিসিয়ালি হাউস কমিটি আছে, এটা হাউস কমিটিতে আলোচনা করতে পারেন বা অফিসিয়ালি পার্সোনালি আলোচনা করতে পারেন। এটি সংসদ অধিবেশনে, তাও বাজেট অধিবেশনের মতো একটা গুরুত্বপূর্ণ সেশনে আপনারা দাঁড়িয়ে এগুলো বলছেন যে পর্দা নাই। হ্যাঁ, যাই হোক, পর্দা নাই এটা ভালো। আরেকটি জিনিস যেটি দেখুন, জুলাই সনদ নিয়ে জামাত ইসলামের বা বিরোধী দলের এত মাথা ব্যথা। জুলাই গণ অভ্যুত্থানে আপনিও সংবাদকর্মী হিসেবে মাঠে ছিলেন, আমিও মাঠে ছিলাম, মনিয়াপাড়া রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে ছিল, হয়তো জেলেও থাকতে পারে, তাদের অনেক নেতা জেলে ছিল। জামাত ইসলামী কোথায় ছিল? জামাত ইসলামী কি আপনি পেয়েছেন? কোথাও একটা ব্যানার দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী হাসিনার পতন চাই বা এরকম কোনো প্রশাসনে দেখেছেন? তারা তখনও গুপ্ত ছিল। গুপ্ত থেকে তারা কি করেছে আমি জানি না, যার পরিচয় পাওয়া যায় না সেটা আপনি রিকগনিশন দেন কি করে? কিন্তু আওয়ামী লীগ তো মনে করছিল যে জামাত এই আন্দোলনের ওটা তো সবচেয়ে আওয়ামী বড়, লীগের- না, 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 এবং ওটা- তাদেরকে তো নিষিদ্ধ করা ওটা হয়েছিল। ছিল আওয়ামী লীগের ট্যাগিং রাজনীতি। আচ্ছা, মানে আপনি দেখেন, ছাত্র দলের ছেলেপুলে গ্রেপ্তার হয়েছে, শিবির হিসেবে চালান দিয়েছে। ভাগ্য ভালো মনিয়াপাড়াও তো দুই একবার জেলে গেছে, জামাত হিসেবে ওনাদের যেতে হয়নি, কারণ চেনা জানা তো আর বোরকা পড়তো না, তো এই জন্য জামাত হিসেবে দিতে পারেনি। ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু ওটা ছিল শেখ হাসিনার ট্যাগিং রাজনীতি। কার্যত জামাত ইসলামী 2014 সালের পরে বাংলাদেশের রাজনৈতিক মাঠে কোথাও আমি দেখিনি, যদি থাকতো কার্যকর হিসেবে হাসিনার বিরোধী, তাহলে 2023 সালের একটি সমাবেশের কথা আপনার মনে আছে? 28 অক্টোবরের কথা নিশ্চয়ই মনে আছে। 28 অক্টোবর মতিঝিলে তারা শাপলা চত্বরে সমাবেশ করে শান্তিপূর্ণভাবে ফিরে গেল, একেবারেই পুলিশ প্রোটেকশনে ফিরে গেল। আর এদিকে নয়াপল্টনে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর রক্তে রঞ্জিত হলো নয়াপল্টনের রাস্তা। বিএনপি অফিস গুড়িয়ে দেওয়া হলো, এক প্রকার গুড়িয়েই তো দেওয়া হলো, মানে টিয়ার সেল। আমি ছিলাম, প্রাণে বেঁচে গেছি। প্রায় 700-র মতো নেতাকর্মীকে পার্টি অফিসের ভিতরে টিয়ার সেল মেরে অবরুদ্ধ রেখে 7-8 ঘন্টা তারপরে গ্রেপ্তার দেখানো হলো। ওই আন্দোলনে জামাতের একজনও গ্রেপ্তার হয়েছিল বলতে পারবেন? জামাত ইসলামীর লোকজন এখন তারা বলে যে তারা হাজার হাজার লাখে লাখে নেতাকর্মী জেলে ছিল, কিন্তু তাদের তো পরিচয় দিত না। তারা সেদিন প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম তাদের করে তো প্রোগ্রাম করতে শান্তিপূর্ণভাবে দেওয়া হয়েছিল ফিরে গেছে। শান্তিপূর্ণ। জি, আমার সাহেব, কাছে আপনার কাছে- একেবারে 10 সেকেন্ড আফজল, সেটি হচ্ছে যে জুলাই সনদ দিয়ে তো মাথা ব্যথার কারণটা কি জানেন? জুলাই দিয়ে তারা 71-কে ঢেকে দিতে চায়। জুলাইয়ের অর্জন দিয়ে তাদের 71-এর কলঙ্কিত অধ্যায়টাকে চাপা দিতে পারলেই তারা একটা রাজনৈতিক অন্তত যে পায়ের নিচে মাটি পায়। জি, এটা আপনার কাছে আমাদের আবার জানা আসবো। যেটি মনিয়াপা রাসেল ভাই যেটি বলছিলেন যে গণঅভ্যুত্থানটাই হয়েছিল শাসক নয় শাসনতন্ত্রের পরিবর্তন, কিন্তু এরপরে আমরা এই ধরনের কিছু দেখি নাই। আর আগে সবকিছুই গোপালগঞ্জ কেন্দ্রিক হতো, এখন বগুড়া কেন্দ্রিক হচ্ছে। একজন এনসিপির এমপি তো বলছেন যে তাহলে কি এখন আমরা বলবো যে সবার আগে বগুড়া? দেখেন, বগুড়ায় তেমন কিছুই হয় নাই। এই যে আমি শুনলাম আমার সহালোচক যে এক্সাম্পলটা দিল, কি হলো, একটা ইউনিয়ন যদি কথা, উনি কিন্তু বলেছেন, মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা কাকতালীয়। আচ্ছা, আমি ধরলাম কাকতালীয় না, ধরলাম আপনি একটা দুইটা তিনটা ইউনিয়ন নতুন ইউনিয়ন হয়েছে, ইউনিয়নের নামকরণ। ইউনিয়নের নামকরণের নাম থাকলেই তার মালিক হয়ে গেল না? হয়ে গেল বলেন? নাম্বার 1। নাম্বার 2, তিনটা ইউনিয়ন মানে কিন্তু বাংলাদেশ না। হতে পারে একটা নামের আগে একটা প্রচলন ছিল নামের, তাদের কিন্তু ওই এলাকায় অনেকগুলো স্কুল আছে শাহ আলমের নামে, তার ফ্যামিলির নামে, আগে এগুলো আগে বানানো, এখনকার না। তার মানে কেউ কেউ আছে যে তারা নাম দিতে পছন্দ করে, অনেকে নিজে বানায় কিন্তু নাম দেয় না।
কেউ কেউ আছে যে নাম দিতে পছন্দ করে, যে আমি মারা যাবো আমার নামটা থেকে যাবে, হতে পারে এমন কিছু। এখন 3টা ইউনিয়ন মানে বাংলাদেশ না, 3টা ইউনিয়নের নাম মানে বাংলাদেশ না। বাংলাদেশ এরকম হাজার হাজার ইউনিয়ন আছে, তো সেটা আমাদের হিসাব করতে হবে। আর বগুড়া এমন কিছুই করা হয় না এখন পর্যন্ত। এই কিন্তু পর্যন্ত এই প্রশ্নটা তো মনে আপনার আসে যে বাজেটে একটা, সরকার আমি প্রধান- শেষ করি, হ্যাঁ। বাজেটে একটা জামালপুর টু বগুড়া একটা কি বলে ওই ব্রিজ, এই ব্রিজটাই শুধু দেওয়া হয়েছে। এটা কিন্তু 2টা এলাকা, 2টা আপনার নর্থ বেঙ্গল পাশাপাশি মধ্য বেঙ্গল, এটা এদের সংযোগ স্থাপন, এতে সিলেটের সাথে একটা সংযোগ হবে, এতে অন্য অন্য ঢাকার সাথে আলাদা করে সংযোগ হবে, সেটার জন্য একটা এইটা এই বাজেটে দেওয়া আছে। এছাড়া তো আমি কিছুই বগুড়ার যে কিছু হয়েছে এটা তো আমি মনে করি না। বগুড়ায় কোনো 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 বড় বড় মন্ত্রী দিয়েছে এমনও তো দেখা যায় না। বগুড়ায় অনেক টাকা কাজ হয়েছে, বরং 1.5 বছরের হাসনাতদের কি সজীব ভুইয়াদের 2 আপনার আসনে 400-500 কোটি টাকার কাজ মসজিদ মাদ্রাসায় বিলি বল্টন হয়েছে, যেটা কিনা কুমিল্লার মুরাদনগর বা জেলা প্রশাসক বললেন, প্রশাসকই তো এটা বলবেন যেহেতু কুমিল্লার মধ্যে পড়ে। অন্য অন্য থানাগুলোতে উপজেলাগুলোতে 4-5 লাখ টাকার কাজ গিয়েছে, সর্বোচ্চ 10-12 লাখ। আর ওইখানে শত শত 300 কোটি 400 কোটি, এটা আকাশ পাতাল ব্যবধান। এরকম আপনি বগুড়ায় এরকম দেখেছেন? এটা বললে একটা কিছু পেলেই হলো না, এখানে বলতে হবে। এখানে সরকার প্রধান যেহেতু তার মায়ের নামে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে অনেক প্রতিষ্ঠানের নামকরণের কথা আসছিল, তখন সরকার প্রধান নিজেই বলেছেন যে এই ধরনের নামকরণ করা হবে না, যা আছে যেভাবে আছে। কিন্তু সেই সরকার প্রধান এই মনোভাবের পরেও সেই সংসদের একজন প্রতিমন্ত্রী যদি এই আচ্ছা, ধরনের আমি কর্মকাণ্ড বলি করেন, আপনাকে, আপনি সে পুরো তাহলে একজন- প্রশ্ন উঠবে। আমি যদি আপনাকে স্বাভাবিক দেখে একজন সুস্থ মানুষ বলি, আপনার কি কোনো ফুড়া হতে পারে না? হুম, আপনি তারপরে সুস্থ, কিন্তু ফুড়াটা তো হতেই পারে। আচ্ছা, আপনার কি জ্বর হতে পারে না? বুঝতে পেরেছি, তা আমি এইটা, আপনি একটা ফুড়া নিয়ে এক চিমটি, আপনি একটা উষ্টা খায় আপনার একটু নখ ফেটে গেছে, আপনি এটার জন্য যদি এত হইচই করেন, পুরো একজন মানুষ, একজন মাননীয় প্রধানমন্ত্রী আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর নাম যেখান থেকে বানচাল করে দিল, তার মানে কি? এখন কিন্তু অনেকে, আমি গতকালকে ফেসবুকে দেখলাম জয়নাল আবেদিন ফারুক তার এলাকায় বলেছে, এলাকার নেতা নেত্রীদের মানে কর্মীদেরকে, সমর্থকদেরকে, আপনারা আমাকে 6 বার ভোট দিয়ে পাশ করিয়েছেন, আমি অনেক খুশি। আপনারা একটা স্কুলের নাম দিতে চাইছেন, আমি আপনাদের কাছে হাত জোর করে মাপ চাইছি, আমি কোনো স্কুল আমার নামে দিতে চাই না। এটা ফেসবুকে লেখার কারণটা কি? কারণটা সে একদম ঢালাওভাবে বলা, সবাই যেন জানে যে সে এটা চায় না। তাহলে আপনার এটা মাননীয় প্রধানমন্ত্রী করছে বলেই তো তারা ঝানু পার্লামেন্টারিয়ান, তারা এই কথাটা বলছে। এগুলো তো সারাদিন একবারও কথা হয় না। কোথায় কি একটা চিমটি লাগলো, আপনারা সবাই এত বেশি জোরে উফ করলেন যে মার্ডার হলেও এত জোরে শব্দ হয় না। জি, রাসেল ভাই, যদিও মনিয়াপাটা বললেন, মনিয়াপার কথাটা বুঝতে পেরেছি। শাহী আলম কাণ্ডে বিব্রত বিএনপির সংসদ সদস্যরা, ডেইলি স্টারের নিউজ, তারা এই নিউজে বলছে যে বিএনপির দলের ভেতরে অস্বস্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি করেছে। আর নীলোফার আপা বললেন যে 3টা বা 2টা ইউনিয়নের নাম পরিবর্তন হলো বা স্কুলের নাম পরিবর্তন হলো, এটা তো পুরো বাংলাদেশ না। আর যে ধরনের বরাদ্দের কথা বলা হচ্ছে, এই ধরনের বরাদ্দ তো দেখেন, মনিয়াপা বললো যে হচ্ছে যে উনি নিজস্ব নামে অনেকগুলো স্কুল আছে, শাহ আলমের নামে, কোনো সমস্যা নেই তো, আপনার নামে আপনি স্কুল করেন, কোনো সমস্যা নেই, কেউ বাধা দিবে না তো আপনাকে। কিন্তু একটা পাইলট স্কুল, সরকারি স্কুল, ওই স্কুলের নামটা কেন আপনার নামে করতে হবে? ওই স্কুলের নামটা কেন আপনার নামে করতে? আপনি প্রতিবন্ধী, আপনি স্থানীয় সভাপতি, আপনার ক্ষমতা আছে, এই জন্য আপনার নামেই করতে হবে কেন? আমি তো এই জন্যই স্বচ্ছ মানে বিরোধী দল চাই যে আমাদের সমালোচনা ওনার এই তো সমালোচনা করলে তো বলবেন যে হচ্ছে বিরোধী দল না, আমি তো কাজ কিছু করছে বলি না, নাই। সব বিরোধী কাজ হচ্ছে সমালোচনা করা। আপা কিন্তু আপনি বিরোধী দল যখন কাজ বললেন- করছে এটা বলছে। আপনি যখন বললেন একটা চিমটি দিলেই আপনারা লাফাচ্ছেন কেন? এক চিমটি তো এই একজন এমপি ওয়াশিং মেশিন এর কথা বলে তো এটা নিয়ে কি শুরু হয়ে গেছে? নো, এখানে আরেকটা আপনি কথা দেখেন, আছে। আমি এই লাইনটা শেষ করি। এখানে Washing আরেকটা machine কথা আছে, দেখেন। আপনারা গাড়ি চান নাই, হ্যাঁ। আমরা তো এই জন্য গাড়ি পাই নাই, না, না। আপনারা ফ্ল্যাট চান নাই, তারপরে কি করছে আপনাদের এমপিরা আবার গাড়ির জন্য সংসদে বলছে। না না না, তাহলে আপা, গাড়ির জন্য এটা- বলে না, একটা ওয়াশিং শুনেন, মেশিনের দাম একটা কত? হচ্ছে, 10-12 আপা, হাজার টাকা। আপা আমি একটু বলি আপনাকে, আপনি দেখেন ওয়াশিং মেশিনের বিষয়টা কি, এটা বাজেট পাস হয়েছে, পাস হওয়ার পরেও এমপিরা এখনো পর্যন্ত পাচ্ছে না, এটা উনি সেখানে উত্থাপন করলেন। উনি কিন্তু ব্যক্তি নিজের জন্য চান নাই, এটা বাজেট এমন না যে এটা বাজেটও পাস হয় নাই কিন্তু উনি চাচ্ছেন না, এটা হচ্ছে বাজেট হয়েছে, বাজেট হওয়ার পরে অনেকদিন পাচ্ছেন না, এই জন্য এটা উল্লেখ করলেন। দেখেন এখানে আমরা তো আসলে সবকিছু ওই মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করি। দেখেন একটা মন্ত্রী, একটা এমপি যখন এই শব্দ চয়ন করলেন বা চাইলেন, ধরেন এটা ভুল হলো, কিন্তু এর বিপরীতে আরেকজন এমপি ওনাকে দিয়ে দিচ্ছেন
যে আপনাকে আমি দিব, আমি দেবো, এটা কোন ধরনের শিষ্টাচার, এটা কোন ধরনের সৌন্দর্যতা? একসাথে তো আপনারা ছিলেন, আপনি যিনি আন্দোলনের আমার পার্থ সাহেব, ওনার তো ইতিহাস আমরা তো জানি, বিভিন্ন জন নিন্দুকরা তো অনেক কথা বলে যে ওনার 2,500 কোটি টাকা ওনার বাবা চিনির বিষয় নিয়ে এরশাদ আমলে করেছেন, তাহলে ওনার তো প্রচুর টাকা আছে। কিন্তু আমি মনে করি এই জিনিসটাকে তো আপনি আরো প্রশংসা করা দরকার। এই লোকটা তার সততা এবং সরলতার পরিচয় দিয়েছে। যে লোকটা আপনি দেখেন এমপিদের ওয়াশিং মেশিন অভাব হয়, এমপিরা যদি ওয়াশিং মেশিন, আমি একটু বলি,